সালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতির মধ্যে একটা বৈপ্লবিক পরিবর্তন এসেছে, এটা মানতে হবে। বিরোধী দল যে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন, এটা একটা সভ্যতার চিহ্ন। আমাদের সবচেয়ে বড় প্রবলেম যেটা সেটা হচ্ছে যে অসভ্যতার দিকে আমরা এগিয়ে যাচ্ছি দিন দিন। আমাদের স্বাভাবিক যে কালচার, এটা পরিবর্তন করতে হবে। এটা নিয়ে আমি অনেকবার ভিডিও বানিয়েছি, বলেছি। এটা একটা সভ্যতার চিহ্ন হিসেবে দেখতেছি আমি। প্রধানমন্ত্রী যে সেখানে গিয়ে বক্তৃতা করেছেন, সেটাও সভ্যতার চিহ্ন। আবার বিরোধী দলীয় নেতা ওনাকে ইনভাইট করার পরে প্রধান নেতা যিনি, উনি আবার কল দিয়ে সপরিবার আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশের এই জিনিসগুলো নাই হয়ে গিয়েছিল অনেক আগে। এটা হচ্ছে রাজনৈতিক একটা সুসম্পর্ক, অর্থাৎ পরিবেশ পরিস্থিতির অবস্থা বুঝে সবাই একত্রিত হওয়ার জন্য একটা যে আন্তরিক মেলবন্ধন দেশের স্বার্থে, সেটার একটা প্রমাণ। তো দেশে এই ন্যায় হয়ে যাওয়া জিনিসগুলোকে ফিরিয়ে আনলো, এগুলো ফিরিয়ে আনা জরুরি ছিল। বহুবার বলেছি যে এই আইন কানুনের চাইতে সমাজের স্বাভাবিক সভ্যতা, ভদ্রতা অনেক বেশি কার্যকরী ও সুদূরপ্রসারী হওয়া উচিত। কেন? কারণ আপনি দেখেন, রাজনৈতিকভাবে মানুষের বিরোধিতা থাকবে, সমালোচনা থাকবে। রাজনৈতিক বিরোধী মানে তাই সে আমার শত্রু। নো, দ্যাটস নট লাইক দিস। রাজনীতির কারণে আপনি সমালোচনা করবেন এবং পরিবর্তনের উদ্দেশ্যটা কি? বাংলাদেশের ভালো, অর্থাৎ আমি তার চেয়ে বেশি ভালো কিছু করতে চাচ্ছি, এটা মানুষকে বোঝানোর চেষ্টা করা। তার মানে এটা না যে ওনার চাইতে আমি বেশি ভালো কিছু করতে চেষ্টা করতেছি, তার মানে উনি আমার শত্রু আর আমি তার শত্রু। নো, দ্যাটস নট লাইক দ্যাট। আমি তার ওপর হামলা করতে হবে, অ্যাটাক করতে হবে, তাকে রক্ত ঝরাতে হবে। নো, দ্যাটস নট আ পলিটিক্স, দ্যাটস ভায়োলেন্স। সো বহুবার যে এই কথাটা বলে আসতেছি, তারই একটা ভালো লাগলো বাংলাদেশের পরিবর্তনটা দেখে। এই কাজগুলো আসলে জারি রাখা দরকার। যে আসুক, বিএনপি বিরোধী দলে যাক, আবার জামাত কমাতে, আবার জামাত এরকম বিরোধী দলে থাকুক বা এনসিপি থাকুক, যাদেরই বলি, এগুলো আমাদের আশাবাদী করে। আসলে জামাত ইসলামী ও বিএনপি উভয়কেই ধন্যবাদ দেওয়াই যায়। সাথে এনসিপিরও আজকে মনে হয় একটা প্রোগ্রাম ছিল ওনাদের, মনে হয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হতে পারে। এনিওয়ে, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে পরিবর্তনটা বাংলাদেশে হচ্ছে। জুলাই বিপ্লব বাংলাদেশের পরিবর্তনটা এনে দিয়েছে, যেটা নাই হয়ে যাওয়া জিনিসগুলোকে পুনরুদ্ধার করেছে। আমি নির্বাচনের সময় একটা কথা বলেছিলাম, ইঞ্জিনিয়ারিংয়ে এসে প্রশ্ন উঠেছে, অবশ্যই আসে, নির্বাচনে প্রশ্ন আসে, কিন্তু যেই বিগত সময়গুলোতে লম্বা একটা সময় ধরে যে বাংলাদেশের যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের নীটা পর্যন্ত হারিয়ে গিয়েছিল, মরা মানুষ কবর থেকে উঠে ভোট দিয়েছিল। একজন পরিচিত বন্ধুবান্ধবরাও শুধু রাজনৈতিক গোলামের কারণে, অন্ধ ভক্তির কারণে তারা প্রাউডলি বলতো, আমি 100টা দিয়েছি, কেউ 200টা দিয়েছে, আমি 500টা দিয়েছি, আমাদের কেন্দ্রের মধ্যে 1000 ভোট আমরা বানিয়েছি। শুধু তাই না, বিরোধী মতের কোনো মানুষ, ওনারা জানতো উনি জিতবে না, জেতার কোনো সক্ষমতাই নেই, তারপরেও এক ধরনের জবরদস্তি করে ওনাকে বসিয়ে দেওয়া হতো, টামি নির্বাচন করা হতো। সেই জায়গা থেকে যখন বাংলাদেশে একটা পরিবর্তন চলে এসেছে, এটা রাখা উচিত। শুধু তাই না, আমি মনে করো ভালো মানুষ যারা ভালো অনুভূতির রাজনীতি করে, তারা অতীতের অনেক খারাপ রাজনীতির সাথে জড়িত থাকলেও তাদের যদি পরিবর্তন হয়ে নতুন যে রাজনীতির সম্ভাবনার সাথে যুক্ত হয়ে সামনে এগিয়ে যাওয়ার ইচ্ছে থাকে, তাদের সুযোগটা দেওয়া উচিত। কেন এটা বলতেছি? বাংলাদেশের জন্য দেখুন, আমরা কাউকে ভারতীয় মানিয়ে ফেলি, কাউকে পাকিস্তানি বানিয়ে ফেলি, কারো পাকিস্তানের দালাল, কাউকে ভারতীয় দালাল, কাউকে রাজাকার। এই যে ঠেকাঠেকির বিষয়, এগুলো থেকে বেরিয়ে সুন্দর একটা বাংলাদেশ করতে হবে। তো পরিবর্তনের কথাটা শুনে জনাব ইশাক আহমেদ, ওনার মুখ থেকে ওই কথাটা শুনে ভালো লাগলো। উনি সবসময় এইরকম পেঁচালো কথা বললো। উনি একটি কথা বলেছিলেন, রাজনৈতিক বিরোধিতা থাকবে, কিন্তু রাজাকার এই যে ঠেক বা কাউকে ভারত বা পাকিস্তানের দালাল বানিয়ে ফেলি, এটা খুব জঘন্য একটা খারাপ কথা। আমরা পিন্ডি থেকে মুক্তি হয়েছি কখনো দিল্লি দাসত্ব করার জন্য নয়। 56 বছরে আমাদের দিল্লি যে চেপে রেখেছে, সেটার কারণটা হচ্ছে আমাদের দোষের কারণে। অথচ আমরা চাইলে পারতাম সমতার ভিত্তিতে, সুসম্পর্কের ভিত্তিতে দেশের স্বার্থকে সামনে রেখে এগিয়ে যাওয়ার জন্য। সেটা করলে কি হতো? তাহলে বাংলাদেশ এবং পার্শ্ববর্তী ও অন্যান্য দেশগুলোর সাথে সুসম্পর্ক রেখে, সবার সাথে সুসম্পর্ক, দেশের রাষ্ট্রীয় স্বার্থটা উদ্ধার করতে পারতাম। অর্থাৎ আমাদের কাউকে অতিরিক্ত প্রভু মানারও দরকার নেই, একদম কলিজার টুকরা বন্ধু মনে করারও দরকার নেই। ডিপ্লোম্যাটিক রিলেশন এটাকেই বলে, অর্থাৎ কূটনৈতিক সম্পর্ক। এটা মানে হচ্ছে প্রত্যেক রাষ্ট্র সুসম্পর্কের ভিত্তিতে, সমতার ভিত্তিতে চোখ রেখে নিজের দাবিটা, নিজের অধিকারটা আদায় করে নেওয়া।
তাদের উপর অবশ্য তাদের রাষ্ট্র হিসেবে তারাও চাইবে তাদের অধিকার আদায় করে নেওয়াতে বসে কূটনীতিক সম্পর্কের মধ্যে নিজের সর্বোচ্চটা আদায় করে নেওয়ার মানে হচ্ছে কূটনৈতিক সম্পর্ক। এটা ভারতের সাথে থাকা উচিত, এটা নেপালের সাথে থাকা উচিত, পাকিস্তানের সাথে সম্পর্ক উচিত। উই শুড কিপ দ্য গুড রিলেশনশিপ টু এভরিওয়ান ইন আওয়ার নেইবার কান্ট্রি। বাট তার মানে এটা না কাউকে দালালি বা কারো গোলাম হয়ে যাওয়া। তো এই জিনিসটা বোঝানোর জন্য বাংলাদেশের অন্দর বক্তির যে রাজনীতি ওখান থেকে বেরিয়ে হয়ে আসতে হবে। আমি একটা রাজনীতিকে সাপোর্ট করলাম, তার সকল অন্যায়কে জেনে শুনেই, না জানলে যারা অন্ধমূর্খ তাদের কথা বাতি দিলাম, যারা জানতেছে অনেক মানুষ হয় শিক্ষিত, তারা তারপরেও গত ভাষায় আমি বলতাম ভাই তোমরা তো ক্ষমতায় থাকো, ইটস ওকে, নর্মাল। তোমার বাংলাদেশের বড় একটা রাজনৈতিক শক্তি, তোমরা জানো হয়তো সর্বোচ্চ ক্ষমতায় যায় না পারলে তোমরা বিরোধী দল হবা, বলে যে না আমরা 2041 পর্যন্ত থাকবো। মানে কেমন যেন একটা ঘাড়তারামি, কেমন যেন গৌরামি, অন্ধভক্তি, এগুলোর কারণে বাংলাদেশ আজকে এই পরিণতিটা তৈরি হয়েছিল। তবে 5 আগস্টের পর আমি বিশ্বাস করব যদি সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হয় তাহলে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ করার জন্য একটা জায়গা দাঁড় হতে হবে। আমরা বাংলাদেশি রাজনীতিবাদ জন্য মাঠের মধ্যে বাড়াবাড়ি থাকবে, কিন্তু হানাহানি আর মারামারি থাকবে না। বাড়াবাড়ি মানে মৌখিক বাড়াবাড়ি, সমালোচনা থাকবে। তো এই জায়গা থেকে আমরা এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ আগামীর ভবিষ্যতের জন্য চিন্তা করে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, ভালো মানুষগুলোকে রাজনীতিতে আনতে হবে। যারা খুন করে, যারা ছান্দাবাজি করে, যারা রক্তপাত করে, যাদের ছেলে সন্তান সবাইকে বিদেশে পড়িয়ে তাদের উদ্দেশ্যটাই বাংলাদেশ থেকে জাস্ট টাকা কামানো, সেই মানুষগুলো থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। তো কেমনি? এটা গণজোয়ারের মাধ্যমে। আপনি বিরোধী দল হয়ে গেছেন, আবার 5 বছর চুপ থাকবেন? নো নো, ইউ হ্যাভ টু ডু দ্য পজিটিভ স্টেপ, কনস্ট্রাকটিভ ডিসকাশন করতে হবে অ্যাজ এ অপোজিশন পার্টি হিসেবে। ঠিক আছে, আপনি অ্যান্টি গভর্নমেন্ট স্টেপগুলো থাকবে দেশের সাথে, অ্যান্টি গভর্নমেন্ট স্টেপ থাকবে না শুধু ওই দলকে ঘৃণা করার জন্য না। এখন বিএনপি ক্ষমতা থাকে তাই বলে আপনি বিএনপিকে ঘৃণা করেন? নাও, আমরা উচিত না হবে না ঘৃণা করে, বরং সংশোধনের জন্য তাদের সমালোচনা করতে থাকবেন, কনস্ট্রাকটিভ সমালোচনা যেটা বলা হয়, ডিসকাশন। এবং সাথে বাংলাদেশে বিএনপির উচিত জামাত বা অন্যান্য যেসব বিরোধী দল আছে তাদের কনস্ট্রাকটিভ সমালোচনা করা, তাদের আরও করে দেওয়া, আরও মানে অ্যাক্টিভ করে দেওয়া, তারা ভালো কাজ করার জন্য না আগ্রহী হয়। সরকারের বিরোধী করতে গিয়ে যেন সরকারের জনগণের আরও বেশি সহযোগিতা, আরও জনগণের সাথে গিয়ে কাজ করার শক্তি পায়। অর্থাৎ তৃণমূল পর্যায়ে একদম রুট পর্যায়ে জনগণের মানুষের ভিতর থেকে মানুষের ভাবটাপ যেন তারা তুলে এনে এনে সরকারকে দেখাই দিতে পারে, সরকার যেন এগুলো অ্যাড্রেস করতে প্রবলেমগুলো ইজি হয়। তো কী করতে হবে? তা একটা কম্বাইন থাকতে হবে, দেশের উন্নতি, জনগণের উন্নতি, দেশ ও মানুষের সফলতা, উদ্যোগতি, এই জিনিসগুলো মাথায় রেখে অবশ্যই বাংলাদেশের মানুষকে রাজনীতিতে থাকতে হবে। এবং বাংলাদেশের মানুষের অবশ্যই ওই যে বললাম মনের পরিবর্তনটা আনতে হবে। যে জিনিসটা অন্ধ গোলামি করা যাবে না, যে দলই করেন, ডাজন্ট ম্যাটার আপনি কোন দল করেন, জামাত ইসলামী করেন, বিএনপি করেন, ইভেন আওয়ামী লীগ করেন, একটা দেশের জন্য এখন সুযোগ হয়েছে অন্ধ গোলামি থেকে বের হয়ে সুন্দর একটা রাষ্ট্র গঠনের জন্য রাজনীতিটা তৈরি করুন, নিজেদের রাজনীতি প্ল্যাটফর্মটা তৈরি করুন, রাজনীতিটাতে গড়ে তুলে যান আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য। দেখুন 56 বছর ধরে আমরা সবাই শুনেছি অনেক ভালো মানুষ রাজনীতি করেছে, অনেক বড় বড় নেতাদের নাম শুনেছি, কিন্তু দিন শেষে বাংলাদেশটা এখনও পর্যন্ত সে পিছিয়ে পড়ে থাকার অন্যতম কারণটা হচ্ছে যে দ্যাটস আর্গুমেন্ট। অর্থাৎ আমি একটা দল করি, আমি একটা পার্টি করি, বা একটা নেতা, পার্টিও না, অনেক সময় দেখা পার্টির ভিতরে শুধু নেতা প্রেমিক থাকে, নেতার প্রতি অন্ধমুগ্ধ, তার কারণেই তার অন্যায়গুলোকে মেনে নিই। যেভাবে আমাদের কক্সবাজারের ওপেনলি বলতে গেলে বদি, উনি যে ইয়াবার সাথে বা মাদক সম্রাটের সাথে, মাদক ইয়ার সাথে অনেক বড়োভাবে জড়িত, বেশ অনেক বড় বড় প্রমাণের সাথেও দেখা গিয়েছে, প্রমাণিত হয়েছে। তারপরও ওনাকে বারবার নমিনেশন দেওয়া হয়েছে, ওনার সাপোর্টার ছিল, ওনাকে বাসায় গিয়ে ওনার আমন্ত্রণ করে ওনার পিছনে সাটামি করার জন্য মানুষ ছিল। কেন? রিজনটা একটাই, ওই যে অন্ধগোলামি, অন্ধভক্তি। ভালো মানুষগুলোকে চিনতে পারা যায় না। আবার ভালো মানুষ যারা থাকে তারাও কোনো না কোনো কারণে ক্ষমতার জন্য মোহ হয়ে পাগল হয়ে তারা পাগলের প্রলাপ তৈরি করতে, যেটা বাংলাদেশের রাজনীতির জন্য শুভ নয়। তো শুভ হোক আগামী বাংলাদেশের রাজনীতি, সুন্দর হোক সব কিছু, এই আশা নিয়ে আপনাদের সবাইকে আবারও সালাম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।